অনেক সময় অনেক বিষয়ে চুপ করে থাকা যায় না। ইচ্ছা হয় এই ফেসবুক ছেড়ে দিই, কিন্তু তারপরেও আসতে হয়, কারণ যে সমস্ত উদ্দণ্ডতা এই 2014 পরের থেকে দেশ জুড়ে শুরু হয়েছে, কাজের কাজ নেই, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সঠিক পথে পরিচালনা করার মতো ক্ষমতা নেই, এমন একটা সরকার এসছে যারা ভবিষ্যৎ প্রজন্মের হাতে কলমের জায়গায় এদের নেতারা দেখবেন বিভিন্ন জায়গায় সভা সমিতিতে বলে বেড়াচ্ছে হাতে তরোয়াল নাও, ঢাল নাও, চাকু নাও। আবার অনেকে আছে আরো এক স্টেপ এগিয়ে বাচ্চা ছেলেমেয়েদের হাতে খুরকি দিচ্ছে, কি দিচ্ছে। ধর্মযুদ্ধ লেগে গেছে দেশ জুড়ে। 2014 আগে কিন্তু ধর্মযুদ্ধ লাগেনি, হিন্দু খাতরামে ছিল তখন। কি হিন্দু খাতরামে? হ্যাঁ, তো আমাদেরকে ভোট দাও, আমরা আসলে হিন্দুকে খাতরামের থেকে বের করে নিব। এবার 2014 থেকে 2025, ভাই 11 বছর এখনো খাতরামে, এখনো হিন্দু খাতরামে। 18% মুসলমানের জন্য, হ্যাঁ 82% হিন্দু খাতরামে। তো এই তো অবস্থা এখন দেশের। প্রসঙ্গ হচ্ছে মহারাষ্ট্র। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই গত 5-7 দিনে একটা জিনিস টোটালি টার্নিং পয়েন্টে গেছে মহারাষ্ট্রের বিষয়ে। সেখানে বলা হচ্ছে মহারাষ্ট্র থেকে হিন্দি ভাষীদের নাকি তাড়ানো হচ্ছে, মহারাষ্ট্রে হিন্দি ভাষীদের মারপিট করা হচ্ছে। কিছু ভিডিও আমি দেখেছি, অসত্য নয়, কিন্তু যাদের সাথে কনফ্রন্টেশন হয়েছে মারাঠিদের সাথে হিন্দি ভাষীদের মহারাষ্ট্রের ইদানিংকালে লাস্ট 10-12 দিনে, আপনি দেখবেন সেগুলোর সমস্যাগুলো কি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, থাপ্পড় মেরেছে। হয় সেই দোকান বা সেই অফিসে কোনো একটি মারাঠি মহিলার সাথে কেউ বাজে ব্যবহার করেছে, হয় কোনো একটা অ্যাপার্টমেন্টে এরা গেছে। কেন? কারণ অ্যাপার্টমেন্টের বাইরে এক মারাঠি মহিলা 18-20 বছর থেকে মাছ বিক্রি করে, টুকরি নিয়ে বসে মাছ বিক্রি করে। আর ওই অ্যাপার্টমেন্টটার মেজরিটি হচ্ছে গুজরাটি, যারা ধোকলা, ভুজিয়া আর ঘাস খায়। ঠিক আছে? তো ভাই, তুমি যে খাদ্যাভ্যাস আছে, তোমার পোশাকাভ্যাস আছে, আমরা তো তোমাকে নিয়ে কথা বলি না। কোন যারা ননভেজ যারা কমিউনিটি, তারা কখনোই তো তোমাকে বলে না যে ভাই তুমি কেন ননভেজ খাও না। হ্যাঁ, এটা কি কোনোদিন যারা মাংসাশী, মানে আমরা যারা সর্বভুক, মানে আমরা যা পাই তাই খাই, আমরা কোনোদিন কি গুজরাটি, রাজস্থানী যারা ভেজিটেরিয়ান খায়? আমার বাড়িতেও অনেকে আছে যারা ইউপির আছে, বিহারের আছে। আমি ওইদিকে বেশিরভাগ সময় থেকেছি, তো আমার বন্ধু বান্ধব প্রচুর আছে, ওরা আসে। ওরা যেদিন আসে আমি ওদের জন্য, যারা ভেজ তাদের জন্য ভেজ বানাই, যারা নন ভেজ তাদের জন্য নন ভেজ বানাই। ইউপি বিহারে প্রচুর ননভেজ আছে, প্রচুর। এই ক্ষত্রিয় যারা আছে, রাজপুত যারা, সব মাংস খায় ভাই, সব ধরনের মাংস খায়। আমি আর বেশি খুলে বলতে চাই না, সব ধরনের মাংস খায়। আমি তাদের সাথে থেকেছি ভাই, ওখানে আমার পুরো ক্যারিয়ারটা বড় হয়েছে। ইউপিতে, বিহারে থেকেছি, ইউপিতে দেখেছি, ইউপি ইস্টে থেকেছি, ইউপি ওয়েস্টে থেকেছি। হ্যাঁ, শুধু তাই নয়, রাজস্থানে থেকেছি, পাঞ্জাবে থেকেছি, হিমাচলে থেকেছি, জম্মুতে থেকেছি। চাকরি সূত্রে সব জায়গায় আমার কাজের জন্য পোস্টিং হয়েছে, আমি গেছি, আমি থেকেছি, আমি কাজ করেছি, আমি এদের জানি ভাই। তো মহারাষ্ট্রে এখন একটা তোলা হয়েছে হাওয়া যে মারাঠিরা নাকি হিন্দিভাষী দেখলেই তাড়াচ্ছে না। যেমন ধরুন বাংলায়, এখানে বেশ কিছু অ্যাপার্টমেন্ট হয়েছে এখন বাংলায়, যেখানে গুজরাটি, মারোয়ারি এবং কিছু ওই তৃণভোজী থাকে, তৃণভোজী যারা মাংস টাংস খায় না। ভাই তুমি খাও না, তুমি খেও না। তোমাকে আমরা তো বলছি না যে তুমি এখানে আছো, আমরা 99% আমরা এখানে মাংস খাই, তো তুমি কেন খাবে না আমাদের এখানে আসছো? আমরা তো বলছি না, আমরা বলছি তুমি তোমার মতো থাকো, তুমি যেটা ভালো লাগে তুমি করো। আমরা তো বলিনি কোনোদিন কেউ। এই বাংলার বুকে বিভিন্ন অ্যাপার্টমেন্টে এখন শুরু হয়েছে ফতোয়া, এখানে মাংস খাওয়া চলবে না, মাছ ঢোকানো চলবে না। এবং ওই সমস্ত অ্যাপার্টমেন্টে বাঙালিকে দেয় না, ভাড়া দেয় না। শুধু তাই নয়, অন্যান্য ভাষাভাষীকেও ভাড়া দেয় না যারা মাছ মাংস খায়। প্রথমে জিজ্ঞেস করে, আপনি কি মাছ মাংস খায়? আপনি মাছ মাংস খাতেও, মচ্ছি খাতেও, মাংস খাতেও? সারা থাকবে মচ্ছি ল্যান্ডে, থাকবে মাংস ল্যান্ডে, আর কথা বলবে তৃণভোজী।
এটা তো হতে পারে না। না, এই জিনিসগুলো মহারাষ্ট্রে লাগাতার আকছার হয় এবং তখন বিভিন্ন যারা মারাঠি মানুষ আছে তাদের তো আমাদের মতো শিরদারাহীন নয় ভাই, আমাদের মেরুদণ্ডে প্রবলেম আছে। আমাদেরকে কেউ কিছু এক থাপ্পড় মারলে থাপ্পড় খেয়ে চলে যায়, আমরা কলার ধরতে পারি না ভদ্রলোক। আর যদি তুমি কলার ধরেছো তো তোমার জাতির লোকেরা এসে বলবে হ্যাঁ তোর অন্যায় হয়েছে, তোমাকে মেরেছে, তো তুমি কেন অন্যায় করবে, তুমি আইনের দ্বারস্থ হও। অন্য আরেকজন আইনের দ্বারস্থ হবে না। আর আইনের দ্বারস্থ হওয়া আর আইনকে রক্ষা করা এবং সংবিধান মেনে চলার সব দায় ভার দায়িত্ব সব আমাদের, যার জন্য বাঙালির এই দুর্দশা। আজকে দেশ জুড়ে মারধর শুরু হয়ে গেছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকানো শুরু হয়ে গেছে। এই বাঙালিকে ওস্তাদি শেষ। আর এখন তো অন্ধভক্ত, অন্ধভক্ত একটা ভালো শব্দ, আমি আর একটা শব্দ দিচ্ছি, এরা হচ্ছে নিও নাজি, আরবান নাজি। দে আর অ্যাকচুয়ালি আরবান নাজি, নট অনলি আরবান নাজি, দে আর আরবান ফ্যাসিস্ট। বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, দে আর আরবান নাজিস অ্যান্ড আরবান ফ্যাসিস্ট। তারা মানবতাবাদী নয়, একদম পরিষ্কার। আপনি চিন্তা করে দেখুন হঠাৎ করে মহারাষ্ট্রে এখন শুরু হলো কেন? তার কারণ এটা হিন্দি মারাঠির প্রশ্ন ছিল না যে হিন্দিভাষী এখানে থাকবে না, চলে যাবে, এখানে মারাঠিতে কথা বলতে হবে। আরে ভাই, আমি থেকেছি ওখানে, আমি মহারাষ্ট্রে 1 বছর থেকেছি, মানে মুম্বাই ভার্সিতে থেকেছি, আর 1 বছর কর্মসূত্রে আমি পুনেতে ছিলাম। পুনে তো মানে ওই সময়, মানে আমি যখন গেছি মানে 2001-এ, তখন তো পুনেতে হিন্দিভাষীদের আমি খুব একটা বেশি খুঁজেই পেতাম না। ওটা পুরোপুরি মারাঠার ল্যান্ড। পুনে হচ্ছে হেডকোয়ার্টার মারাঠিতে। তো ওখানে তো আমি ভাই হিন্দিতে কথা বলেছি, কারণ আমি তার আগে দিল্লিতে ছিলাম 2-3 বছর পুনেতে যাওয়ার আগে। আর আমি হিন্দিটা দিল্লিতে যাওয়ার পরে ভালো করে বলতে শিখেছি। তার আগে আমি হিন্দি বলতেই পারতাম না ঠিক মতো, ভাঙা চোরা, খাটা হয় ফাটা হয় এইভাবে বলতাম। তো যেখানে যাব সেখানে ভাষা শিখবো। মহারাষ্ট্রে গেছি কিছু কিছু ভাষা, আমি মারাঠি তখন 1 বছর ছিলাম, বেশি সুযোগ পাইনি, নাহলে পুরো শিখতাম, কোনো অসুবিধা নেই তো ভাই। যেখানে কাজ করব, যেখানে মেজরিটি মানুষ হচ্ছে অন্য একটা ভাষায় কথা বলে, কেন শিখবো না ভাই? শিখবো ভাই, শিখবো। কারণ ভারতের এই মারাঠি, বাঙালি, হিন্দি সব রাষ্ট্রভাষা, ভারতের কোনো একটা রাষ্ট্রভাষা না। যতগুলো আমাদের 6 শিডিউলের আন্ডারে যতগুলো ভাষা আসে সবগুলো আমাদের রাষ্ট্রভাষা। তো এত হইহল্লা করার কিছু নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মহারাষ্ট্রে হঠাৎ করে ফাডনাবিস মুখ্যমন্ত্রী আর এদিকে মোদী শাহ, যুগল জোড়, এরা হঠাৎ করে মহারাষ্ট্রে তৃতীয় সাবজেক্ট মানে থার্ড সাবজেক্ট হিসাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার জন্য একটা অর্ডার পাস করে দিল। গভর্নমেন্ট অর্ডার, GR গভর্নমেন্ট অর্ডার পাস করে দিয়েছে আজকে থেকে 15-20 দিন আগে। গভর্নমেন্ট অর্ডার করে মানে চাপিয়ে দেওয়া যাকে বলে, যে তোমাকে সালা এখন শিখতেই হবে তোমাকে হিন্দি। তার আগে তামিলনাড়ুতে 6 মাস আগে চেষ্টা করেছিল, জুতো খেয়ে বেরিয়ে এসছে। এখন মহারাষ্ট্রে চেষ্টা করেছে। যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আরেকটা কথা বলি, আমি তো ছিলাম মহারাষ্ট্রে, তখন আমার ছেলেকেও ভর্তি করানোর জন্য কথাবার্তা হচ্ছিল, কিন্তু তারপরে আমি আবার ট্রান্সফার হয়ে যাই দিল্লিতে, এই জন্য আর ট্রান্সফার হয়নি। মহারাষ্ট্রে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, তখন আমি, এখন কি আছে আমি জানি না, এখনো সেমই আছে আমার যা মনে হয়, ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত মহারাষ্ট্রে ইংলিশ আর মারাঠি মাস্ট 1 to 4। তো ভাই তুমি বাইরের থেকে ওখানে কাজ করতে গেছো, তোমার ছেলেমেয়েরা ওখানে মারাঠি নেবে না তো কি নেবে ভাই? কেন তুমি ওখানে গিয়ে হিন্দি, ফ্রেঞ্চ, ওই অমুক তমুক হবে না? যে রাজ্যে যাবে সেখানে তোমাকে সেই ভাষা শিখতে হবে। দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক ফ্যাব্রিক অফ দিস ইন্ডিয়া, দিস কান্ট্রি। এটা কনস্টিটিউশনাল রাইট ভাই, প্রত্যেকটা রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত। এখানে 1 কান্ট্রি 1 নেশন 1 ল্যান্ড এগুলো বলে গল্প দিয়ে লাভ নেই। ব্রিটিশ আসার আগে 1 কান্ট্রি 1 ল্যান্ড বলে কিছু ছিল না, ভারতবর্ষ বলেও কিছু ছিল না। হ্যাঁ, এটা হিন্দুস্তান ছিল। গুগল করে দেখুন, হিন্দুস্তানটাও ওই মুঘলরা এসে হিন্দুস্তান বানিয়েছিল। সেই হিন্দুস্তানের গন্ডি কতটুক আপনি দেখুন। আর মুঘলরা আসার আগে কি ছিল? হিন্দুস্তান কোথায় ছিল? কোথায় ছিল ভারতবর্ষ? কোথায় ছিল ইন্ডিয়া? আমাকে তার দলিল দেখিয়ে দিন। হ্যাঁ, একটা মানে 50 কিলোমিটার রেডিয়াস, 100 কিলোমিটার রেডিয়াস, 2000 কিলোমিটার রেডিয়াস, 2000 তো ছেড়ে দিন,
ওই 50-125 কিলোমিটার রেডিয়াস এরকম সব এক একটা সালতানাত ছিল, মানে যদি মুঘলদের ভাষায় বলি, আর আমাদের ভাষায় রাজ্য, রাজার রাজ্য, রাজার দ্বারা পরিচালিত ছিল এই পুরো ছোট 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 রাজ্য। ব্রিটিশ এসে এটাকে পুরোপুরি একটা ইন্ডিয়ান কন্টিনেন্ট করলো। তারপরেও 4টা ডিভিশন করলো, এদিকে হচ্ছে মাদ্রাস ডিভিশন, এদিকে মহারাষ্ট্র ডিভিশন, এদিকে সেন্ট্রাল ইন্ডিয়া ডিভিশন একটা ছিল, আর একটা ছিল কলকাতা মানে বেঙ্গল ডিভিশন। তার আন্ডারে বেঙ্গল ডিভিশনের আন্ডারে যেরকম পুরো বাংলা ছিল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলো সব ছিল। তো এরকম মহারাষ্ট্র ডিভিশনের আন্ডারে মহারাষ্ট্র ছিল আপনার আজকের মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, হ্যাঁ, তারপরে মধ্যপ্রদেশ, এগুলো ছিল। এই তো ছিল, এটা তো এসে ব্রিটিশের দেওয়া পুরো যে একত্রীকরণ। এবং তারপরে যখন ব্রিটিশ ছেড়ে যায়, এটাকে ইন্ডিয়া নাম দিয়ে ডিভাইড করে ইন্ডিয়া পাকিস্তান করে গেছে। কি দুর্দশা করে গেছে আমাদের দেশের। এবং এই যে কনফ্লিক্ট পুরো দেশ জুড়ে, শুধু ভারত পাকিস্তান মানে কনফ্লিক্ট না, ভারত পাকিস্তান বাংলাদেশ কনফ্লিক্ট না, পুরো সাউথ ইস্ট এশিয়ায় যে কনফ্লিক্ট, এই ব্রিটিশের দান। শুধু তাই নয়, আচ্ছা ইসরায়েলের যে কনফ্লিক্টটা আপনারা দেখছেন, ইসরায়েল এবং আরবের যে কনফ্লিক্ট, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই ব্রিটিশ। আরো নানান জায়গায় চলে যান, টিউনিশিয়া চলে যান, এগুলো যদি আপনি ইতিহাস পড়েন আপনি দেখবেন এই ব্রিটিশ 200 বছর রাজত্ব করেছে আমাদের দেশে, এবং পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় 200-250 বছর রাজত্ব করেছে। এবং এই যে রাজত্ব করেছে, কারণ দে ওয়াজ দ্য স্ট্রংগেস্ট এম্পায়ার অব দ্য ওয়ার্ল্ড, সব থেকে স্ট্রংগেস্ট এম্পায়ার। লাঠির বলে, বন্দুকের বলে রাজত্ব করেছে। এবং ওরা যখন ছেড়ে যায়, আমরা যখন ছেড়েই যাচ্ছি, সব তো লুট করে নিয়ে চলে গেছে সম্পদ, এক। আর দ্বিতীয় হচ্ছে যে কেউ যাতে শান্তিতে না থাকে, এবং পুরো একটা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট লাগিয়ে দিয়ে চলে যাও। এবং সেই জিওপলিটিক্যাল কনফ্লিক্টে আজকে আমরা আছি, এবং এটা সম্পূর্ণ ব্রিটিশের দান। ঠিক আছে, সম্পূর্ণ ব্রিটিশের দান। এখানে কোনো হিন্দু মুসলিম এই সমস্ত কিছু নেই। দিস ইজ ক্রিয়েটেড বাই দ্য ব্রিটিশার্স, হুইচ ইজ স্টিল গোয়িং অন, এন্ড উই আর দ্য ভিকটিম অফ দিস লিগেসি। পরিষ্কার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মহারাষ্ট্রে হিন্দি চাপিয়ে দিতে কেন গেছো এমন সময়? এবার আসুন প্রেক্ষাপটে। মনে করে দেখুন 2020 মনে করে দেখুন, মনে আছে 2020? ওই যে কি একটা নায়ক ছিল, কি নাম, সুশান্ত সিং রাজপুত, SSR, সে সুইসাইড করেছিল না কি হয়েছিল? সেই সময়ের নাটক আর ড্রামা আর উদ্দণ্ডতা মনে আছে আপনাদের? বাংলায় তো প্রচুর বিধবা হয়ে গেছিল মহিলারা, মেয়েরা প্রচুর বিধবা হয়ে গেছিল একদিনে সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পরে। এবং বাংলার বিধবারা ওই রিয়া চক্রবর্তীকে শুলিতে চড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। বাংলার বিধবা মানে তার শালা, যারা বিধবাদের যারা ভাই, তারা তো সুশান্ত সিং রাজপুতের শালা ছিল, তারাও একদম উঠে পড়ে লেগেছিল। দেশ জুড়ে কি করে এটাকে এত তুল দেওয়া হলো? সেই সময় কঙ্গনা রানাওয়াতের স্টেটমেন্ট মনে করে দেখুন, আমি বলি না এগুলো, স্টেটমেন্ট। উদ্ধব ঠাকরের তখন সরকার চলছে, তার বিরুদ্ধে একের পর এক স্টেটমেন্ট। তার মহারাষ্ট্র নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে ওই কুকুরগুলো বলে। হ্যাঁ, এই আরবান নাজিগুলো আমাদের পশ্চিমবঙ্গকেও বলে যে বাংলাদেশ হয়ে যাচ্ছে, মুসলমানরা সব নিয়ে গেল গো। এই আরবান নাজি অ্যান্ড আরবান ফ্যাসিস্ট, যে এই যে শক্তি, তারা কি করে উপর থেকে ডাইরেকশন দেয়, হোয়াটসঅ্যাপে সব জায়গায় বাস শুরু হয়ে যায়, যেটা সুশান্ত সিং রাজপুতের সময় শুরু হয়েছিল। 3 মাস। আর এই অর্ণব গোস্বামী ওই সময় গেছিল জেলে, তুলে নিয়ে উদ্ধব ঠাকরে ট্রেনে ছেঁচড়ে নিয়ে গেছিল, বাঁচাও। তারপরে তো বোম্বে ছেড়ে পালিয়ে এখন নয়ডার ফিল্ম সিটিতে গিয়ে তার স্টুডিও সেট আপ করেছে। নেই এখন বোম্বেতে, নেই, ও পালিয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্র ছেড়ে পালিয়েছে। ওই সময়ের যে এই যে 2020 ঘটনা মনে করে দেখুন, তখন বিহারে ইলেকশন চলছিল, বিহার নির্বাচন। আর সেই বৈতরণী পার হওয়ার জন্য সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তীকে ডাইনি, কালা জাদু, বাঙালি বাঙ্গালান, হ্যাঁ, এই আরবান নাজি আর এই আরবান ফ্যাসিস্টরা বাঙালি, মারাঠি, কন্নড়, আপনার তামিল কাউকে দেখতে পারে না। এরা হিন্দুস্তানের চর, এরা হিন্দুস্তান ছাড়া দ্বিতীয় কোন স্থানকে মাথায় নিতে চায় না। তারা মনে করে তাদের সংখ্যাধিক্য আছে ভারতবর্ষের, দে আর দ্য মেজরিটি, সিঙ্গল লার্জ মেজরিটি,
তো তারা বাচ্চা পয়দা করে করে মাশরুমের মতো একদম ঢুকিয়ে দিয়ে সব রাজ্যগুলো দখল করে নেবে, এবং সেটাই চলছে। বাংলার অবস্থা শোচনীয়, পশ্চিমবঙ্গের অবস্থা মারাত্মকভাবে শোচনীয় বলছি আমি। আর এখন তো পিল পিল করে উড়িষ্যার থেকেও ঢুকেছে গত 30-40 বছরে, পিল পিল, এবং রোজ ঢুকছে। এই যে যারা আমাদের আরবান নাজি, যারা বিজেপি এবং আপনার এই ভারতীয় কি বলে আরএসএস ফারএসএস করে, আরবান নাজি যারা বাঙালি আরবান নাজি যেগুলো আছে, তারা দেখবেন আপনাকে একটা রোজই পিকচার দেবে, কি সুন্দর হয়েছে উড়িষ্যাকে, নবীন পট্টনায়ক কত সুন্দর বানিয়েছে। তারপরে নবীন পট্টনায়ককে গালি গালাজ করে তার একদম গোষ্ঠী তুষ্টি উদ্ধার করে মিথ্যা প্রোপাগান্ডা করে তাকে সরকার থেকে হারিয়ে আজকে দেখুন অবস্থা। আমি তখন বলেছিলাম, আমার টুইট দেখুন, উড়িষ্যায় যেদিন সরকার বদলাবে, বিজেপি আসবে, বাঙালিদের কপালে দুঃখ আছে, তুলে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে, লাথি মেরে মেরে বের করবে। দেখে নিন পুরনো আমার টুইট, এবং তা পূর্ণ হচ্ছে। আমার নাম চন্দন চ্যাটার্জি। আমি দেখতে পাই ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ। আমি আমার এই দুই চোখ খোলা রাখি, কান খোলা রাখি। আমি কোনো ত্রিকালদর্শী মহাপুরুষ না। এই লাইক বিজেপি, এরা তো মানে সব ওই উপর থেকে এসছে, ভগবানের দূত। আমি তাদের মতো না, কিন্তু আমার চোখ খোলা, নাক খোলা, ব্রেন কাজ করে, গোবর নেই, গোমূত্র খাই না। সুতরাং আমি আগের থেকে বুঝতে পারি যে বাঙালিদের ভবিষ্যৎ কোথায় কি হতে চলেছে। আর যা যা বলেছি সব ফলেছে। উড়িষ্যা সম্পর্কে যা বলেছিলাম তাও ফলেছে, এখন হচ্ছে, ঢোকাচ্ছে। হ্যাঁ, ঝারসুগুড়াতে বাঙালিদের প্রায় 50 জনের উপরে, আমি কালকে দেখলাম 100 জনের উপরে বোধহয় আছে, একটা তথাকথিত ডিটেনশন ক্যাম্প বানিয়ে ওখানে সব ঢুকিয়ে রেখে দিয়েছে। সব পশ্চিমবঙ্গের বাসিন্দা, সব পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভাই, আমি হিন্দু মুসলিম বুঝি না। আমি দেখে নিয়েছি আসামকে, সেখানেও বলেছিলাম এরা হিন্দু মুসলিম করবে, তোমাকে বোঝাবে যে আমরা মুসলমানদের তাড়াচ্ছি, মুসলমানদের পুশব্যাক করছি, মুসলমানদের কাছে সব ডকুমেন্ট আছে। ভাই, তোমার কাছে নেই, তুমি রিফিউজি হয়ে এসছো। ভাই, পশ্চিমবঙ্গের এবং বাঙালিদের অর্ধেকের বেশি পপুলেশন ওই পার থেকে এই পারে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ঢুকেছে, বিকজ এই দেশটা ভাগ হয়েছিল, এই দেশটা ভাগ করেছিল ব্রিটিশরা। এবং এই দেশ ভাগ করে তোমাকে রাস্তাঘাটে, পথে ঘাটে কুকুর ছাগলের মতো থাকতে বাধ্য করেছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার দল। তারাই দেশ ভাগ করেছিল। ওকে, তারা দেশ ভাগ করেছিল। তারা বলে, এবং তার পার্টিও বলে, আমরা দেশ ভাগ করেছিলাম। তো বাবা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার বংশধরদের কাছে আমার প্রশ্ন, তোমরা দেশ ভাগ করেছিলে ভালো, কোটি কোটি যে হিন্দুরা ওখান থেকে এই পারে আসলো, তাদের জন্য একটা ভালো বাসস্থান, তাদের জন্য সমপরিমাণ জমি, যেটা তুমি পাঞ্জাব এবং সিন্ধ থেকে আসা লোকেদের দিয়েছ, তাদের সেটুকু টাকা ঘরবাড়ি বানানোর জন্য, সেরকম টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের জন্য যে টাকা, যে পরিমাণে তুমি পাঞ্জাব, সিন্ধ এবং ওই পার থেকে ওয়েস্ট পাকিস্তান থেকে আসা হিন্দুদের এবং জৈনদের এবং অন্যান্যদের দিয়েছ, কেন দাওনি ভাই বাঙালিদের? তুমি কিসের বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল? আমি এটা জানতে চাই। দেশ ভাগ করার কৃতিত্ব নেবে আর মানুষগুলোকে পথে ঘাটে কুকুর ছাগলের মতো মরার জন্য ছেড়ে দিবে, কিসের নেতা ভাই তুমি? আর তোমরা কি নেতা হিন্দুদের? সেই একই ট্রেন্ড আজকেও চালাচ্ছ। চলে গেছে কাশ্মীর বাঁচাতে। আরে ভাই, নিজের হিন্দু বাঙালিদের বা নিজের জাতিকে যে বাঁচাতে পারে না, সে আবার অন্য জাতিকে কি বাঁচাতে যাবে? আগে তো নিজের জাতিকে বাঁচাও। তুমি নিজের জাতির যারা ওই পার থেকে এই পারে এসছিল, তখন শয়ে কোটি কোটিতে এসছে, তাদেরকে নিয়ে গিয়ে মহারাষ্ট্রে ফেলে দিচ্ছ। তুমি তাদেরকে কান্ধামালে ফেলে দিচ্ছ, উড়িষ্যা, যেখানে বনে জঙ্গলে আমাদের বাঙালি মা বোনেদের, বাচ্চা কাচ্চাদের বাঘে, কুকুরে, শিয়ালে টেনে নিয়ে গেছে। হাজার হাজার আমাদের বাঙালি ছেলে মেয়েদের শিয়াল, কুকুর, বাঘে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। ইয়ার কি মারছি না। আপনি মনে করবেন না যে আমি এখানে ডায়লগ মারতে এসেছি। দিস ইজ দ্য ট্রুথ। এটা সত্য, এটা ইতিহাস। এই শিয়ালদার থেকে শুরু করে, শিয়ালদার স্টেশন থেকে শুরু করে বনগা পর্যন্ত, শিয়ালদার এই রেল স্টেশনের দুপাশে আমাদের উদ্বাস্তু ভাই মা বোনেরা বিচ্ছিরি, জঘন্য, অমানবিক জীবনযাপন করতে বাধ্য হয়েছে দেশভাগের বলি হয়ে এসে। পরনে কাপড় ছিল না। কলকাতার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বলতো, মা গো, কোন ছেঁড়া নেকড়া থাকলে দেবে গো, একটা চটের বস্তা দেবে গো, চটের বস্তা, আমি শরীর ঢাকতে চাই। আমার মা বোনদের কোথায় ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, যে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল? কোথায় ছিল? আর কারা ছিল সেই সমস্ত মানে
বহিরাগত অবাঙালি যারা ছিল তারা কারা গিয়ে গিয়ে কোন কোন ক্যাম্পে অত্যাচার চালাতো, কোথায় কোথায় আমাদের উদ্বাস্তু মা বোনদের উপরে অত্যাচার চালানো হয়েছে, তাদের তুলে নিয়ে চলে গেছে ঘরে কাজ দেওয়ার নামে, তারপরে তাদের সম্ভ্রম থেকে শুরু করে সবকিছু লুট হয়েছে এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে। মুখ খুলতে চাই না, এগুলো নিয়ে কোনোদিন কথা বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আজকের প্রজন্মকে সেগুলো মনে করে দেওয়ার সময় এসছে, সময় এসছে। হিন্দুত্ববাদীদের টিকিটাও তখন খুঁজে পাওয়া যায়নি, টিকিটাও খুঁজে পাওয়া যায়নি যে ওই পার থেকে যারা এই পারে আসছে তাদের যে একটা মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়া দরকার, বর্ডার পাস নেওয়ার দরকার, আসার পরে ফরেন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করানোর দরকার, এবং তারপরে প্রথাগতভাবে এখান থেকে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাভেইল করার দরকার। বলেছিলেন আপনারা, কোথায় ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি? এই কাজটা ওর প্রথম দায়িত্বের মধ্যে পড়ছিল না? যদি সে তখন হিন্দু মহাসভা, জনসংঘ, তারপরে তাদেরই ন্যূনতম দায়িত্ব এটা পড়ে না যে হিন্দুদের জন্য আমরা একটা টুকরো পশ্চিমবঙ্গকে বের করে এনেছি এবং এটা হিন্দুদের শেষ বাসস্থান। তো শেষ বাসস্থান মুসলিম স্থান থেকে যারা হিন্দুরা এই দেশে এসছে, মুসলিম স্থান থেকে যারা এই দেশে এসছে হিন্দুরা, তুমি তো হিন্দুস্তানের জন্য লড়ে টুকরো বের করে নিয়েছো, বাংলা ভাগ করে, বাংলা ভাগ করে বের করে এনেছো। তাহলে তোমার কাজ কি ছিল? তাদের থাকার ব্যবস্থা, তাদের সুরক্ষা, তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা, তাদের মাথায় ঠাই গোজানোর জন্য এক টুকরো বাড়ি, এক টুকরো জমি, যেটা এক পার, ভালো করে শুনবেন, এক পার, এক দেশে দু নিয়ম হতে পারে না। যেরকম ওয়েস্ট পাকিস্তান থেকে আসা লোকেদের দেওয়া হয়েছে একর্স একর্স অফ ল্যান্ড, আর আমাদের 2 কাটা 5 কাটা, হ্যাঁ, 5,000 2,000, যাদের লাখ লাখ টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, ব্যবসার জন্য, কৃষিকাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, জমি বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়েছে, আর আমাদের লোকেদের তুলে নিয়ে গিয়ে কান্দামাল, গড়চিরোলি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ রাজধানী হচ্ছে, ওখানে ওখানে ফেলে দেওয়া হয়েছিল। এক টুকরো জমি এরকম করে দেখিয়ে দেওয়া হয়েছে, এই নাও, এটা লাঠি দিয়ে দেখিয়েছে, এই টুকরোটা তোমার, না ওইখানে থাকো। হ্যাঁ, গাছ, চারদিকে হিংস্র পশু, তার মধ্যে ফেলে দিয়ে এসছো যে শালা মরে যাবে, এখানে বাঁচবে না। আর আমার লোকেরা ওখানেই সব জঙ্গল সাফ করে তারপরে আস্তে আস্তে নিজেদের পাতা দিয়ে ঘর বানিয়ে থাকত। রাস্তা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, খাবার জল ছিল না, কর্মসংস্থান ছিল না। দেশভাগের যন্ত্রণা আজকের আমাদের যে আজকের প্রজন্ম, যারা আজকে এই মীর জাফর আর এই সমস্ত সকল হিন্দুত্ববাদীদের পাল্লায় পড়ে নিজেদেরকেও যারা আরবান নাজি আর আরবান ফ্যাসিস্ট করে তুলেছে, তাদের উদ্দেশ্যে আজকে আমি জানাতে চাই, তোমাদের পূর্বপুরুষদের এই দুর্দশা করা হয়েছিল, এই দুর্দশা করা হয়েছিল। আর বাঙালি মুখ বুজে সেই দুর্দশাকে আজ পর্যন্ত ভোগ করছে, আজ পর্যন্ত ভোগ করছে। ইতিহাস পড়ো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটির ফেসবুকিয়া জ্ঞান আর হোয়াটসঅ্যাপিয়া জ্ঞানে তোমার জাতি বাঁচবে না, তোমার ভাষা বাঁচবে না, তোমার কালচার বাঁচবে না, ধ্বংস হবে, শেষ হবে, ডিটেনশন ক্যাম্পে গিয়ে শেষ তোমার জার্নি হবে। এবং আরেকটা কথা বলে, এই যে নাগরিকত্ব, এই যে ডিটেনশন ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রাইভেটাইজড হবে আগামী দিনে, যেরকম আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। ঠিক আছে, তোমাকে বিনা পয়সায় কেউ খাওয়াবে না। তোমাকে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়, তুমি ভাববে বা এখানে তো সরকারি ভাবে থাকবো, খাবো না, ভাই হবে না। আমেরিকার মডেল আসছে, এরা সব আমেরিকার, তো সব আমেরিকার থেকে আনছে। এখন সরকার জমি অধিগ্রহণ করবে, বড় বড় বিল্ডিং বানাচ্ছে, যেরকম আসামের মাটিয়ায় গোয়ালপাড়ায় বানিয়েছে, এখন সব রাজ্যে বানানো হবে, ওখানে তোমাকে ঢোকানো হবে, ঢুকিয়ে তারপরে বলবে ভাই আমার তো ভাড়ার শূন্য, আমাদের তো ইনকাম নেই, এই বিদেশি এদের নাগরিকত্ব নেই, বেনাগরিক, এদের জন্য তো ভাই আমি আমার টাকা খরচা করতে পারবো না, আমার দেশের নাগরিকদের খাওয়াবো না এদের খাওয়াবো। হ্যাঁ, তাহলে এটাই করতে হবে, মানে এই চাপ আমার মানুষ নিতে পারবে না, আপনাকে বোঝানো হবে এই কথা। তো সুতরাং আমরা এটাকে প্রাইভেটাইজ করবো। আদানি, আম্বানি, আরো যারা যারা বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি আছে তাদেরকে দিয়ে দিবে, বলবে নাও ভাই তোমাদের দিয়ে দিলাম, এই দুর্গটা দিলাম, এই দুর্গের মধ্যে 10,000 দাস শ্রমিক আছে, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি এখন গভর্নমেন্টকে এই রেভিনিউ দিবে, এই জায়গার রেভিনিউ, এই পুরো ইনফ্রাস্ট্রাকচারের রেভিনিউ, এবার তুমি যা করো।
তুমি এখানে কর্মসংস্থান করো, ওদেরকে দিয়ে কাজ করাও, বোঝানো হবে হ্যাঁ আদানিকে দেওয়া হয়েছে, আদানি এখানে ইন্ডাস্ট্রি বানাবে, ওদেরকে দিয়ে প্রোডাকশন হবে, ওদের ভেতরেই ভালো করে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে, ওদের বাচ্চা কাচ্চাদের ভেতরেই শিক্ষা দীক্ষা করা হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে, ভেতরেই খাবে, কিন্তু বাইরে আসতে পারবে না। সব হবে, শিক্ষা দীক্ষা হবে, এই হবে সেই হবে, প্রজন্মের পর প্রজন্মর ভেতরে থাকবে, বাইরে আসতে পারবে না। ভেতরেই ফুটবল মাঠ থাকবে, হ্যাঁ ইনডোর গেমস থাকবে, নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, নেতা মন্ত্রীরাও গিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনে গিয়ে ডিস্ট্রিবিউট করবে, সব হবে। আপনাদের দেখে মনে হবে আহা কত ভালো, আমিও যদি ভেতরে যেতে পারতাম। নাগরিকত্বের অধিকার নেই, ব্যাংকে টাকা রাখার জায়গা নেই, ব্যাংক কোনো তোমার অ্যাকাউন্ট খুলবে না, তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকবে না, ভোট দেওয়ার অধিকার তোমার থাকবে না। কি থাকবে? তুমি থাকবে, তোমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কুকুর ছাগলের মতো মানে দাস শ্রমিক হয়ে থাকবে। মাথায় ঢুকছে না এখন এই বাঙালির এখনো এটা মাথায় ঢুকছে না, কারণ তাদের মাথায় ওই আরবান নাজি, জার্মানির নাজি, তার কাছ থেকে কিন্তু এরা পাঠ পড়ে আসা, ট্রেনিং নেওয়া। কে নিয়েছিল? কে দেখা করতে গেছিল গোয়েবলসের সাথে? আরএসএস এর কে গেছিল? তারপরে এসে কি বলেছে? তার বইগুলো পড়া উচিত তো বাঙালিদের। তো এই গোয়েবলসদের এরা হচ্ছে উত্তরাধিকারী, এরা হচ্ছে আরবান নাজিস অফ ইন্ডিয়া। বি কেয়ারফুল, কোনো হিন্দুত্ব কিছু নেই। ওই যে একটা ফাডনাবিস একটা 51 পিঠের কি একটা করিডোর বানাচ্ছে, 51 পিঠ করিডোর, শক্তিপীঠ করিডোর বানাচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে তো সব শক্তিপীঠ যাবে, ওটা বানাচ্ছে আদানির জন্য। স্টাডি করুন, আর কত টুপি পরবে, টুপি পরাবে, টুপি পরে গেলেন, আমার আশ্চর্য লাগে। তো মহারাষ্ট্রেরই গন্ডগোল, মহারাষ্ট্রে হিন্দি আর মারাঠি না, মারাঠিদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া। আরে ক্লাস 4 এর পরে যে কেউ হিন্দি নিতে পারে, কান্নাড়া নিতে পারে, আরো অনেকগুলো ভাষা আছে, মহারাষ্ট্রের কথা বলছি, নিতে পারে ক্লাস 4 এর পরে। ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি সেকশনে আপনি অন্য ভাষা পড়াতে পারবেন না। কেন ভাই? ও তোমার বিহারে নির্বাচন, ওই 2020 মতো 2025-এ এখন নির্বাচন হচ্ছে বিহারে, এখন একটা ওই আবার মারাঠি আর ওই সমস্ত, এখন তো সুশান্ত সিং রাজপুত নেই, কঙ্গনা রানাওয়াতের পাকিস্তানগিরি নেই। দেখুন এরা সব চিৎকার করছে যে কি দিয়েছে মুম্বাই, কি দিয়েছে। আরে ভাই আর্থিক রাজধানী ভাই, সব থেকে বেশি জিএসটি দেয় এই দেশকে, কি দিয়েছে? হ্যাঁ এবারে গেছো কেন? তাহলে বেরিয়ে যাও সব ওখান থেকে। ঠিক একই কথা বাংলার জন্য বলা হয়, লাখ কোটি টাকার জিএসটি নেবে আর আমাদেরকে দেবে না, যতটা প্রাপ্য মহারাষ্ট্রকেও দেবে না, যতটা প্রাপ্য তামিলনাড়ুকেও দেবে না, এই মোদী সরকার আমার যতটা প্রাপ্য আমাকেও দেবে না, পশ্চিমবঙ্গে তুলে নিয়ে সব ওই বিমারি রাজ্যগুলোকে দেবে। আর এরা পিল 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 করে পশ্চিমবঙ্গে ঢুকবে, মহারাষ্ট্রে ঢুকবে, ঝাড়খণ্ডে ঢুকবে, আসামে ঢুকবে, পিল 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 করে আরো তামিলনাড়ু চলে যাবে, গুজরাট চলে যাবে, সব জায়গায় চলে যাবে, গিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে। তারপর বলবে আমার ভাষা চাই, আমরা এখানে মেজরিটি, আমার এমপি চাই, এমএলএ চাই। হতে পারে না ভাই। ডেমোক্রেটিক কান্ট্রি, তার একটা সংবিধান আছে এবং সংবিধান অনুযায়ী ইউ আর নট অ্যালাউড টু get into any other state as because you want a job and then you start crying, oh I need my language to be established here. No, not the case. আমি মারাঠাদের সাথে আছি, আমি কন্নড়দের সাথে আছি, আমি পাঞ্জাবিদের সাথে আছি, আমি তামিলদের সাথে আছি, আমি সেই সমস্ত ভাষাভাষীদের সাথে আছি যারা নিজের ভাষাকে বাঁচানোর জন্য হিন্দি ভাষা সরকারিভাবে এই যে হাজার লক্ষ টাকা দিয়ে হিন্দি ভাষাকে সবার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার যে এই বিশাল ষড়যন্ত্র, তার স্বাভিমান, নিজেদের মাতৃভাষাকে বাঁচানোর স্বাভিমানে যারা লড়াইয়া সামিল, আমি সেই সমস্ত ভাষাভাষীর সাথে আছি। আর আমার ভাষার উপরে আক্রমণ আসলেও ছাড়া হবে না, শেষ রক্ত দিয়ে রক্ষা করা। বাঙালিরা এর আগেও রক্ত দিয়েছে নিজের ভাষাকে বাঁচাতে। একটা মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটা মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রকে রিজেক্ট করেছিল, বাংলাদেশ নিজেদের স্বাধীন করেছিল ভাষার জন্য। একই জিনিস আমরা দেখেছিলাম বরাক উপত্যকায়, একই জিনিস আমরা দেখেছিলাম বিহার, আজকের ঝাড়খণ্ড, বিহার, মানভূম, সিংভূম, ওখানের আন্দোলন, যেখান থেকে হাজার হাজার লোক মার্চ করে
30 দিন পদযোগে সেখান থেকে মার্চ করে, বিহার থেকে মার্চ করে হাওড়া ব্রিজ পর্যন্ত এসে হাজির হয়েছিল যে আমরা বিহারে থাকবো না, আমরা বাঙালি, আমার ভাষা আক্রান্ত, আমার সংস্কৃতি আক্রান্ত, আমাদের উপরে হিন্দি চাপাচ্ছে, আমরা ওখানে থাকবো না, আমরা পশ্চিমবঙ্গের টুকরো, আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। দেশ ভাগের সময় জবরদস্তি বিহারে ঢুকে গেছিল, ওই টুকরো আজকে ঢুকেছে পশ্চিমবঙ্গে সেই সময়, আর যেটা আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। রক্ত দিতে হলে আবার রক্ত দেওয়া। ভাষার অভিমান সবার উপরে, মার অভিমান, মার সম্মান, ভাষার সম্মানের উপরে কোনো সম্মান নেই। যাদের কাছে মার এবং তার মাতৃভাষার সম্মান নেই সে অমানুষ। সেই রকম আরবান নাজিদের সাথে লড়াইয়ে আমরা প্রস্তুত। ধন্যবাদ, নমস্কার।